প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের বইয়ের নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের প্রথম অংশ আজকে আলোচনা হবে। কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে তোমাদের সামনে আমি নিয়ে উপস্থাপন করব। সেই বিষয়গুলো আমরা মনোযোগ দিয়ে বুঝবো এবং বাসায় এটা প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের কী নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখে নিই তাপ সম্পর্কে। তাপ কি? আসলে আমরা এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুকে আসলে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। এই দুটি ভাগ হচ্ছে, এক নাম্বার পদার্থ এবং দুই নাম্বার হচ্ছে শক্তি। পদার্থ এবং শক্তি, আসলে যদি আমরা একটু চিন্তা করি, আমরা ছোটো ক্লাসে পড়েছি পদার্থ কাকে বলে, শক্তি কাকে বলে সেটাও পড়েছি। আজকে আমরা আরেকটু মনে করার চেষ্টা করি। পদার্থ হচ্ছে সেই সকল জিনিস আসলে যারা জায়গা দখল করে, যাদের ওজন আছে, যারা আসলে বল প্রয়োগে বাধার সৃষ্টি করবে, যারা একটা জায়গা জুড়ে অবস্থান করবে, এই ধরনের জিনিসগুলোকেই বলা হবে পদার্থ। আর শক্তি কি? শক্তি হচ্ছে এমন একটা জিনিস যেটা আসলে আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, শুধুমাত্র আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এই জিনিসগুলোকে অনুভব করতে পারি। যেমন তাপ এবং আলো, এই শক্তিগুলোকে আসলে দেখো, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি আসলে এগুলো দেখা যাবে না। এগুলো আসলে আমাদের শরীর, আমাদের মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এগুলোকে জাস্ট অনুভব করতে পারি। তেমন একটা উদাহরণ আমরা যদি এখন দেই, যে শক্তি, তাপ এক প্রকারের শক্তি। যদি এমনটা হয়, ধরো আমরা একটা গ্লাসে কিছু পরিমাণে গরম পানি নিয়েছি, অন্য একটি গ্লাসে কিছু পরিমাণ আমরা ঠান্ডা বরফ মিশানো পানি নিয়েছি, তাহলে দেখা যাবে যে দুটো গ্লাস কিছুক্ষণ পরে যদি আমরা হাত দিয়ে স্পর্শ করি, তাহলে দেখা যাবে যে একটা গরম এবং একটা ঠান্ডা। তার মানে এই যে অনুভবটা পেলাম, ঠান্ডা এবং গরমের অনুভবটা পেলাম, একটা শক্তির কারণেই কিন্তু পেয়েছি। এটাই হচ্ছে আমাদের তাপ শক্তি। তাহলে তাপ শক্তি হচ্ছে সেটাই যা হচ্ছে আসলে আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি জায়গায়, সেটাই হচ্ছে তাপ শক্তি। আচ্ছা, এরপরে আসবো আমরা তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থা, অর্থাৎ ওই বস্তুটা ঠান্ডা না গরম, সেই জিনিসটা আসলে যা দ্বারা পরিমাপ করা হবে বা যা দ্বারা তার মাত্রা নির্ধারণ করা হবে তাই হচ্ছে তাপমাত্রা। তাহলে কোনো একটা বস্তুর তাপীয় অবস্থাকে বলবো আমরা তাপমাত্রা। তাহলে এই দুটোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে তাপ এক প্রকারের শক্তি, আর তাপমাত্রা হচ্ছে যে একটা মাত্রা যার সাহায্যে আমরা কোনো একটা বস্তু ঠান্ডা না গরম তার পরিমাপ করে থাকি। ওকে, আচ্ছা, এরপরে আসবো হচ্ছে তোমাদের বইয়ের 3 নম্বর পাঠে আছে যে তাপমাত্রার পরিমাপ। আমরা জানছি তাপ কাকে বলে, তারপর তাপমাত্রা কাকে বলে, সেগুলো সংজ্ঞা সহ আমরা অলরেডি এতক্ষণে শুনেছি বা জানলাম। এখন আমরা জানবো যে তাপমাত্রার পরিমাপটা আসলে কি। এই যে তাপ রয়েছে বা তাপমাত্রার কথা আমরা বললাম, এটা একটা পরিমাপক রয়েছে, অর্থাৎ যা দিয়ে আসলে আমরা পরিমাপ করে বলতে পারবো যে এটা তাপমাত্রা এত, এটা এতটুকু গরম আর এটা হচ্ছে এতটুকু ঠান্ডা, এটা আমরা পরিমাপ করতে পারবো। এই এই ধরনের যন্ত্রগুলোকেই বলা হচ্ছে তাপমাত্রার পরিমাপক। যেমন ধরো তোমরা হয়তো বা আবহাওয়ার সংবাদে শুনে থাকবে যে আজকের দিনের তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, বা গত দিনের তাপমাত্রা আর যে আজকের তাপমাত্রাটা বেশি। এই যে ধরো কম বেশি হওয়া, এই যে আবহাওয়া অফিসে এই কিভাবে তারা বললো যে আজকের তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস, তারা অবশ্যই কোনো একটা উপকরণ দিয়ে মেজার করেছে বা পরিমাপ করেছে, যার কারণে তারা বলতে পারতেছে। তো এই ধরনের তাপমাত্রা পরিমাপক বা এই ধরনের কিছু যন্ত্র থাকে যেগুলোকে আমরা তাপমাত্রার পরিমাপক বলে থাকি। তার মধ্যে একটা হচ্ছে থার্মোমিটার, যেটা সাধারণত আমরা আমাদের শরীর যখন গরম হয়ে যায়, অর্থাৎ যখন আমরা জ্বর জ্বর অনুভব করি, তখন আসলে এই ধরনের থার্মোমিটার দিয়ে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তাহলে তাপমাত্রা পরিমাপের মধ্যে আমরা আজকে একটা থার্মোমিটার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পারদ থার্মোমিটার। থার্মোমিটার আসলে বেশ কয়েকভাবে তৈরি করা যায়, তার মধ্যে একটা পারদ দিয়ে তৈরি করা যায়, অ্যালকোহল দিয়েও তৈরি করা যায়। তবে বাজারে সবথেকে বেশি পপুলার হচ্ছে পারদ থার্মোমিটার, যেটা দিয়ে আসলে আমরা জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে থাকি। তো এই পারদ থার্মোমিটার সম্বন্ধে আমি তোমাদেরকে একটু আইডিয়া দিব। আমি তোমাদের এখন একটা চিত্র এঁকে দেখাচ্ছি পারদ থার্মোমিটারের। আসলে পারদ থার্মোমিটারে কি থাকে, ধরো এই একটা কাচের চৌঙ্গ বা সরু কাচের নল,
এটা এইটা। এখন এখান থেকে একটা সরু নল থাকবে, আর এই সরু নলের এই মাথায় একটা বাল্ব যুক্ত থাকবে, একটু মোটা থাকবে, একটা বাল্ব যুক্ত থাকবে। আর এই অংশগুলো দিয়ে থাকবে হচ্ছে কিছু পরিমাণের তোমার পারদের বায়ু। তাহলে দেখো এখানে আসলে কি থাকলো, পারদ থাকবে, পারদ। আর এর গায়ে এরকম দাগ কাটা থাকবে, মানে স্কেলগুলোর মতো দাগ কাটা থাকবে, এরকম 100টা দাগ করা থাকবে, 100টা এরকম 100টা দাগ করা থাকবে। ধরো আমাদের সাধারণত আমরা যেটাকে রুম টেম্পারেচার বলি বা কক্ষ তাপমাত্রা বলি, সেটা সাধারণত আমাদের 27 থেকে 30 এর মধ্যেই হয়ে থাকে, 30-27 এর মধ্যেই হয়ে থাকে। তাহলে আমরা ধর এই জায়গাটায় শূন্য চিন্তা করি, এটা শূন্য, এইদিকে মনে করো এটা 10, -10, এটা ধরো 20, এরকম করে 30 এইদিকে যাচ্ছে। আর এইদিকে আসবে হলো এটা 10, ধরো এটা 10, এটা 20, এটা ধরো 30, 40, 50, 60, 70, 80, 90, এটা একটু বাড়িয়ে দিলাম, মনে করো এটা হচ্ছে 100। এটা হচ্ছে আমার একটা সেলসিয়াস স্কেল, যেখানে এরকম দাগ কাটা থাকবে এবং এই জায়গায় পারদ ব্যবহার করে। এখান থেকে খুব মজার একটা প্রশ্ন হয়ে থাকে যে আমরা যে থার্মোমিটারে পারদ ব্যবহার করি, কেন এই পারদটা আমরা ব্যবহার করি? এটার একটা যুক্তিযুক্ত কারণ রয়েছে। তোমরা জানো পারদ হচ্ছে একটা ধাতু, আর এই পারদ হচ্ছে এর একটা বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে অন্য অন্য ধাতুর তুলনায়। ধাতু সাধারণত কঠিন হয়ে থাকে, এরা ঘাত সহনীয় হয়ে থাকে। ধাতুর বৈশিষ্ট্য আমরা ক্লাস 6-এ পড়েছি। তো এখানে দেখো যে এই পারদটার একটা বৈশিষ্ট্য হলো যে এটা তরল প্রকৃতির হয়ে থাকে, পারদটা হচ্ছে তরল প্রকৃতির। আর এর আরেকটা মজার বৈশিষ্ট্য হলো যে এটা অল্প তাপমাত্রাতেই খুব বেশি পরিমাণে প্রসারিত হতে পারে। খুব অল্প তাপমাত্রাতে এটা খুব বেশি পরিমাণে প্রসারিত হতে পারে, যার কারণে আমরা এই জ্বরের যে থার্মোমিটারটা আমরা ব্যবহার করি জ্বর পরিমাপ করার জন্য, পারদ থার্মোমিটারটা ব্যবহার করি, সেখানে এই পারদটা ব্যবহার করা হয়। এর মূল কারণ হচ্ছে পারদ খুব অল্প তাপমাত্রাতে খুব বেশি পরিমাণে প্রসারিত হতে পারে বা সম্প্রসারিত হতে পারে। এই যে অল্প তাপে যে সম্প্রসারিত হতে পারে, যার কারণে কিন্তু আমরা খুব অল্প বা সূক্ষ্ম তাপমাত্রাগুলোও আমরা এই পারদ থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। যদি এমনটা হতো কিছু কিছু তোমার কঠিন পদার্থ রয়েছে বা ধাতু রয়েছে যেগুলো আসলে খুব বেশি পরিমাণে তাপ দিতে হয় তারপর তারা সম্প্রসারিত হয়, সেক্ষেত্রে ওই ধরনের পদার্থগুলো দিয়ে যদি আমরা এই থার্মোমিটার তৈরি করতাম, তাহলে দেখা যেত যে সহজে আমরা আমাদের জ্বরের পরিমাপ করতে পারতাম না। এমনটা তো নয় যে আমাদের শরীরে জ্বর এসছে, আমরা ওখানে সেই ধাতুটা বা সেই কঠিন পদার্থটাকে ধরলাম আর সেটা খুব দ্রুত প্রসারিত হয়ে গেল। এটা আসলে কখনোই সম্ভব না। শুধুমাত্র পারদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে যে অল্প তাপমাত্রাতেও খুব বেশি পরিমাণে প্রসারিত হতে পারে, যার কারণে আমরা সূক্ষ্মভাবে আমাদের শরীরের তাপমাত্রাটা এই থার্মোমিটারের সাহায্যে পরিমাপ করতে পারি। তাহলে এখানে আমরা কি কি দেখলাম যে একটা পারদ থার্মোমিটার আসলে কিভাবে তৈরি হয় বা কিভাবে এটার গঠনে কি কি আছে। তাহলে দেখলাম যে একটা কাঁচ নলের ভিতরে থাকবে কি একটা সরু নল থাকবে, এই নলের এই প্রান্তে একটা বাল্ব যুক্ত থাকবে, সেই বাল্বটার ভিতরে কি থাকবে, পারদে ভরা থাকবে, পারদের তরল ভরা থাকবে, এটার মধ্যে পারদের তরলটা ভরা থাকবে। এবং এই ফাঁকা সরু নলের এই কিছু অংশে থাকবে হচ্ছে পারদ বায়ু। যখনই আমরা এই থার্মোমিটার এই প্রান্তটাকে কোনো একটা জায়গায় তাপ পরিমাপ করার জন্য আমরা যখন দিব, তাপমাত্রা মাপার জন্য যখন আমরা দিব, তখন এই পারদটা কি হবে, তাপ পাবে। তাপ পাওয়ার ফলে সে যদি ঠান্ডা পায় তাহলে সে সংকুচিত হয়ে যাবে, তখন দেখা যাবে যে পারদের লেভেলটা নিচের দিকে নেমে যাবে। আর যদি এমনটা হয় তাপমাত্রা বেশি থাকে সেখানে, কক্ষ তাপমাত্রার চেয়ে বেশি, ধরো সেটা হতে পারে 40 ডিগ্রি ফারেনহাইট বা তারও 40 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে, তখন কি হবে, তখন এই পারদ স্তম্ভটা, এই পারদের এই লেভেলটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। সেটা হতে পারে 41, 42, 43, 45, 50 ইত্যাদি এরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে পারদ থার্মোমিটারের গঠনটা আসলে এরকমভাবে হয়ে থাকে। এখানে একটা প্রশ্ন আমরা শিখে ফেললাম, তোমরা অনুশীলনীতে এই প্রশ্নটাও আছে যে পারদ থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করা হয় বা থার্মোমিটারে কেন পারদ ব্যবহার করা হয়। এটা তাহলে খুব সহজে আমরা অ্যান্সারটা করতে পারবো। এখন কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে যে পারদ একটি ধাতু,
আর সাধারণত এর একটা বৈশিষ্ট্য হলো যে এটা হচ্ছে তরল ধাতু, তাই আমরা এটাকে পারদের থার্মোমিটারে ব্যবহার করতে পারি। এছাড়াও আরেকটা মজার বিষয় হলো যে পারদ খুব অল্প তাপমাত্রাতে খুব বেশি পরিমাণে প্রসারিত হতে পারে। এই কারণেই আমরা পারদ থার্মোমিটারে পারদ ব্যবহার করি বা থার্মোমিটারে আমরা পারদ ব্যবহার করি। তাহলে এখানে আরেকটা সংখ্যা আমরা জেনে রাখি যে পারদ থার্মোমিটার কাকে বলে, যে থার্মোমিটারে আসলে তাপমাত্রিক ধর্ম হিসেবে, পদার্থ হিসেবে পারদকে ব্যবহার করা হয়, সেই থার্মোমিটারকে আমরা বলবো পারদ থার্মোমিটার। এরকম অ্যালকোহল থার্মোমিটারও রয়েছে। এখন আমরা জানবো, তোমাদের বইয়ের পরের পাঠে রয়েছে তাপমাত্রা পরিমাপের স্কেল। আচ্ছা, আমরা দেখলাম যে আমি একবার উচ্চারণ করে ফেলেছি যে এত ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ আমাদের শরীরের যে স্বাভাবিক তাপমাত্রা রয়েছে, অর্থাৎ আমরা যখন সুস্থ অবস্থায় রয়েছি, মানে ভালো রয়েছি, তখন আসলে কি হয়, তখন আমাদের শরীরের যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু ফারেনহাইট, নট সেলসিয়াস। সেলসিয়াস হচ্ছে সেলসিয়াসে তার নিচের দিকে নামবে, অর্থাৎ সেটা হতে পারে 39.66 এরকম হবে। আর এরপরে আসি, এটা গেলো ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলও রয়েছে। তাহলে আমরা এখন জানবো তাপমাত্রার আর দুটি স্কেলের নাম, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। আমি তোমাদেরকে সেটার এর আগে আরও জানতে হবে আমাদের স্থিরাঙ্ক, অর্থাৎ নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আগে আমরা জেনে নেই যে স্থিরাঙ্কটা আসলে কি। সব কিছুরই একটা শুরু আছে এবং শেষও রয়েছে। তাহলে শুরু থেকে শেষ, এই মাঝে যে ব্যবধানটা থাকে সেটাকে আমরা একটা পিরিয়ড বা একটা ডেস্টিনেশন বা একটা অধ্যায় বলতে পারি। তাহলে থার্মোমিটারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রাকে, সর্বনিম্ন একটা নির্দিষ্ট তাপমাত্রাকে ধরা হয় এবং সর্বোচ্চ একটা নির্দিষ্ট তাপমাত্রাকে ধরা হয়। এর মাঝে যে ব্যবধান রয়েছে তাকেই বলা হয় স্থিরাঙ্ক। তাহলে সর্বনিম্ন যেটা সেটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক, আর সর্বোচ্চ যে তাপমাত্রাটা সেটাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে এটা আসলে সেলসিয়াস স্কেলের জন্য এক রকমের হবে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক, আবার ফারেনহাইট স্কেলের জন্য আরেক রকমের হবে নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাহলে আমরা প্রথমে জানবো হচ্ছে সেলসিয়াস স্কেলের স্থিরাঙ্কগুলো সম্বন্ধে একটু জানবো। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যেটা হয়, যেমন সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, আমি যদি একটু গ্রাফ করে লেখার চেষ্টা করি, নিম্ন স্থিরাঙ্ক হবে নিম্ন স্থিরাঙ্ক হবে 0 ডিগ্রি সেলসিয়াস, এইভাবে এটাকে প্রকাশ করা হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য। আর বিজ্ঞানী সেলসিয়াস এই স্কেলটার আবির্ভাব করেছিলেন বা তৈরি করেছিলেন বলে তার নাম অনুসারে এটার নাম করা হয়েছে সেলসিয়াস স্কেল। আচ্ছা, এরপরে রয়েছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা যদি বলি ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, তাহলে হবে এটার হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, ফারেনহাইট এফ দিয়ে প্রকাশ করা হয়, আর সেলসিয়াস স্কেলে সি দিয়ে প্রকাশ করা হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হবে, ঊর্ধ্বটা হবে 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি। তাহলে এখানে ব্যবধানটা হচ্ছে 180, অর্থাৎ এই ফারেনহাইট স্কেলে যে নিম্ন স্থিরাঙ্ক রয়েছে এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক রয়েছে এর মধ্যে 180টি সমান ভাগে বিভক্ত, অর্থাৎ 180টি ভাগ রয়েছে, আর প্রত্যেকটা ভাগে কিন্তু সমান সমান, আর প্রত্যেকটা ভাগের এক একটাকে বলা হবে 1 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0 থেকে 100 এর মধ্যে ব্যবধান হচ্ছে 100, অর্থাৎ সেলসিয়াস স্কেলে এরকম 100টা সমান ভাগে বিভক্ত থাকবে। সেলসিয়াস স্কেলের ভিতরে 100টা সমান ভাগে বিভক্ত থাকবে, প্রত্যেকটা ভাগের মান হবে 1 ডিগ্রি সেলসিয়াস। এটা সেলসিয়াস স্কেলের আরেকটা নাম রয়েছে, আরেকটা নাম হচ্ছে সেন্টিগ্রেড স্কেল। অর্থাৎ সেন্টি মানে হচ্ছে শতক বা 100, আর গ্রেড মানে হচ্ছে ভাগ, অর্থাৎ এখানে 100টা খণ্ড বা ভাগ থাকার কারণে এই সেলসিয়াস স্কেলকে সেন্টিগ্রেড স্কেলও বলা যেতে পারে বা বলা হয়। তাহলে আমরা জানলাম
সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কাকে বলে, তাদের ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক কে আবিষ্কার করেছেন, কেন এগুলোর নাম সেলসিয়াস এবং কেন ফারেনহাইট হলো, আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত, তারপর আমরা পারদ কেন ব্যবহার করি, থার্মোমিটারে পারদ কেন ব্যবহার করি, সেই অ্যান্সারগুলো আমরা অলরেডি শিখে ফেলেছি। এরপর খুব মজার একটা সমীকরণ আমরা শিখব। ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সমীকরণ রয়েছে, যে সমীকরণের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সলভ করতে পারি। তোমাদের বইয়ে এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো দিয়ে থাকে যে কারো শরীরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হলে, সেলসিয়াস স্কেলে 32 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে এর তাপমাত্রা কত হবে সেটা বের করতে বলা হয়। এই সমীকরণ মানে এই সমস্যাটা সমাধান করার জন্য একটা সমীকরণ রয়েছে, সেই সমীকরণটা আমি তোমাদের দেখাচ্ছি। সমীকরণটা হলো, এর নাম হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্ক। তাহলে আমরা লিখে ফেলি, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, স্কেলের মধ্যে সম্পর্কের সমীকরণ। এটা আসলে কেমন হবে? এটা হবে এরকম, c/5 সমান f-32/9। এই জায়গাটাতে আমাদেরকে মাথায় রাখতে হবে এই সি আর এই এফ আসলে কি। আমরা একটু আগে কিন্তু আমরা বলেছি যে সেলসিয়াস স্কেলের এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি আর ফারেনহাইট স্কেলকে এফ দিয়ে প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা সি দ্বারা নির্দেশ করা হচ্ছে আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রা এফ দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে যদি এখন প্রশ্নে বলা হয় যে কারো শরীরের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তার ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কত হবে? এই প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে এই সমীকরণটা সাহায্য নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা তো সমীকরণ এটা জানি। প্রশ্নটা যদি উপরে লিখে দিই তাহলে এইভাবে লেখা যায় যে আমরা লিখতে পারি করিমের দেহের তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তার তাপমাত্রা কত? ফারেনহাইট স্কেলে তার দেহের তাপমাত্রা কত? এটাই হলো আমাদের প্রশ্ন। ওকে, তাহলে এখানে আমাকে দেখতে হবে যে কোনটার তাপমাত্রা দেওয়া আছে, কোন স্কেলের তাপমাত্রা দেওয়া আছে আর কোন স্কেলে চেয়েছে। দেখো এখানে 32 ডিগ্রি সেলসিয়াস, তার মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলছে ফারেনহাইট স্কেলে তার তাপমাত্রা কত, অর্থাৎ এফ এর মান বের করতে বলা হচ্ছে। সি এর মান দেওয়া আছে, এফ এর মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে তুমি একটু সাইডে লিখে নাও যে দেওয়া আছে, এখানে লিখবা দেওয়া আছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আমি একটু সংক্ষেপে লিখছি, জায়গা কম, স্কেলে তাপমাত্রা সি ইকুয়াল 32 ডিগ্রি। এখন লিখবা সুতরাং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত, ওয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। তার জন্য আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। তাহলে দেখো 1 মিনিট ক্যালকুলেটর নিচ্ছি। ওকে, তাহলে দেখো এই জায়গাটাতে আমরা সি এর মান দেওয়া আছে, এফ এর মানটা চেয়েছে, আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে কিভাবে আমরা করতে পারি? এটা সাধারণ ক্যালকুলেশন, আমরা বীজগণিতে এই ধরনের সমস্যা সমাধান করেছি, সরলের মাধ্যমে করেছি, মান নির্ণয়ের সমস্যা সমাধান করেছি এখানে। তাহলে দেখো এটা আমরা কি করতে পারি? আড়াআড়ি গুণ করতে পারি, অর্থাৎ এটার লব আর এটার হর আমরা গুণ করে নেই, অর্থাৎ 9c
আর এই পাশে এইটা আর এই এই উপরের এটা গুণ করতে পারি, অর্থাৎ 5 ইন্টু f মাইনাস 32 বা 9, সি এর মান আমাদের জানা, বলে দিয়েছে তারা 32। এই 5টা এই পাশে গুণ অবস্থায় আছে, দেখো এটাকে যদি আমরা এই পাশে দিই তাহলে ভাগ হয়ে যাবে, সমান সমান এই পাশে দিলে ভাগ হয়ে যাবে, 5 ভাগ হয়ে গেল, ইকুয়াল এখানে f মাইনাস 32। ওকে, তাহলে তারপরের লাইনে দেখো যদি ক্যালকুলেশন করো এখানে ওই 32টা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে দেখা যাচ্ছে কত আসে, 9 ইন্টু 32, উপরে আসছে 288, অর্থাৎ 288, নিচে 5, আচ্ছা একবারে ভাগ করে দিলেই হতো, ইকুয়াল 5f মাইনাস 32। তারপর দেখো 200 বা এটাকে ভাগ দিয়ে দিব হচ্ছে 5 দিয়ে, 5 দিয়ে ভাগ দিলে আসতেছে আমার 57.6, আমি এখানে একটু করে নিচ্ছি, 57.6 ইকুয়াল f মাইনাস 32। এখন ওই মাইনাস 32 এই পাশে যদি নিয়ে আসি তাহলে ওই পাশে মাইনাস থাকলে সমান সমান এই পাশে আসলে অবশ্যই সেটা প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 57.6 প্লাস 23 ইকুয়াল এফ। এখন তুমি এই 32 আর এটাকে যোগ করে নিতে পারো, যোগ 32 ইকুয়াল হচ্ছে 89.6, অর্থাৎ ফারেনহাইট স্কেলে তার শরীরের তাপমাত্রা হবে এই 79.6। এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো আমরা আজকে একটা খুব মজার একটা অঙ্ক এখানে শেখা হয়ে গেল এবং কিছু গুরুত্বপূর্ণ টপিকসও আমরা এখানে শিখলাম। তোমরা এই জিনিসগুলো বাসায় আরেকটু ভালো করে দেখবে, আর তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্নটা, অর্থাৎ 1 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে তোমরা অবশ্যই এই ক্লাসটার পরপরই দেখে ফেলবে বাসায়। এই ক্লাস দেখার পর তোমরা বাসায় তোমাদের সৃজনশীল 1 নম্বর রয়েছে এই অধ্যায়ের, নবম অধ্যায়ের, সেটাকে অবশ্যই ভালো করে দেখবে। এবং সেখানে যদি বুঝতে সমস্যা হয়, আমি কিন্তু অলরেডি দুটো প্রশ্নের অ্যান্সার বলে দিয়েছি, ওখানে তোমাদের একটা প্রশ্ন রয়েছে যে আমরা পারদ কেন ব্যবহার করি, তাহলে এই জিনিসটার মাধ্যমে আমরা সেটা করতে পারি যে সেলসিয়াস স্কেলে এক রকমের আসবে এবং ফারেনহাইট স্কেলে এক রকমের আসবে। আমি আরেকটু বলে নিই, সেটা হলো যে বলতে পারে ওখানে যে কারো শরীরের তাপমাত্রা এত, তাহলে সেটা যদি এমন হয় যদি 98.4 হয়, এটা তো আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা, তাই না? 98.4 ডিগ্রি ফারেনহাইট স্বাভাবিক তাপমাত্রা। এখন যদি কেউ বলে যে এটাকে ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলে নাও, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি। ওকে, তার মানে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে এটা, আর স্বাভাবিক তাপমাত্রার উপরেই যখন চলে যাবে, অর্থাৎ 98.4-এর চেয়ে যখনই বেশি হয়ে যাবে, সেটা হতে পারে 100 বা 101, 102, এরকম হয়ে গেলে আমাদেরকে বুঝতে হবে, ফারেনহাইট স্কেল থাকতে হবে, তখন বুঝতে হবে যে সে আর স্বাভাবিক অবস্থায় নেই, সে অসুস্থ হয়ে গেছে বা তার জ্বর হয়েছে, তার ট্রিটমেন্ট দরকার। তাহলে আগে তোমাকে দেখতে হবে যে তার তাপমাত্রাটা কোন স্কেলে বলেছে এবং কত বলেছে, 98.4-এর বেশি বলেছে না কম বলেছে। যদি 98.4-এর বেশি বলে থাকে ফারেনহাইট স্কেলে, তাহলে তোমাকে বুঝতে হবে সে অসুস্থ, তার জ্বর হয়েছে এবং তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তো আশা করি তোমরা ক্লাসটা এনজয় করেছো। তোমরা বাসায় এই অধ্যায়টা আরেকটু ভালো করে দেখবে, অর্থাৎ 1 থেকে 5 পার্ট পর্যন্ত, অর্থাৎ 6 পাঠের উপর পর্যন্ত তোমরা এটা ভালো করে বাসায় দেখবে, আবারও এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের বইয়ের সৃজনশীল 1 নাম্বারটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আগামী ক্লাসে এটা নিয়ে তোমরা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার এখানে বুঝতে সমস্যা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।